নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। গোপালকে এখানে জামা পরানো হয়নি, একটু গরমে খালি গায়ে রেখে একটা প্যান্ট পরিয়ে রাখা হয়েছে, আর সাথে চালিয়ে দিয়েছি ফ্যান। ভীষণ গরম পড়েছে, তাই ওদেরও তো গরম লাগে বলো। আজ অশোক ষষ্ঠী, তাই সকাল সকাল পুজো হয়ে গেছে। এখন অশোকের কুড়ি দই দিয়ে খাবো, তারপর জল খাবো। সকালবেলা উপোস করে আগে পুজো সেরে নিয়ে তারপরে অশোকের কুড়ি দই দিয়ে খেয়ে তারপরে জল খেলাম। এখন একটু চা বানিয়ে নিচ্ছি। সারাদিনের কাজের এনার্জির জন্য এই চাটা সকালবেলা ভীষণ প্রয়োজন, তাই সবার আগে বানিয়ে নিলাম চা। চা খেয়ে তারপরে অন্য কাজে হাত দেব। আজকের ব্রেকফাস্টে অন্য কিছু আর খাচ্ছি না, শুধু খাবো এখন একটু এই যে ছাতুর শরবত। কারণ আজকে যেহেতু আমাদের অশোক ষষ্ঠী, তাই আজকে ভাত খাবো না। তো বারবার লুচি পরোটা এই গরমে খেতেও ইচ্ছা করে না, আর সেটা খাওয়াও ভালো না। তো সেই জন্য ভাবলাম এখন একটুখানি ছাতুর শরবত খেয়ে নিই, আর লাঞ্চ টাইমে একটু ডালিয়া, টক দই এই সমস্ত খেয়ে নিলেই হয়ে যাবে এই বেলাটা। আর ওই বেলাটা একটু পরোটা হোক লুচি হোক যেটা হোক বানিয়ে নেবো। তো এখন রেডি হয়ে গেছি, একদম ব্যাগও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি আজকে মেয়েকে ক্লাস 5-এর অ্যাডমিশন করাতে। আগেই ডেট দিয়েছিল, তো সেই ডেটে আমরা যেতে পারিনি, কারণ ওই দিনকেই আমাদের বর্ধমান যেতে হয়েছিল। সেই জন্য আবার নেক্সট যে ডেটটা দিয়েছে সেই ডেটে গিয়ে আজকে আমি ওকে অ্যাডমিশনটা করিয়ে দেবো 5-এর, মানে কি অ্যাডমিশন, আর তার সাথে বুকসগুলোও দিয়ে দেবে। তো বুকসের জন্য তো মেয়ে খুবই এক্সাইটেড হয়েই রয়েছে। দেখি এবার সারা বছর কতটা এক্সাইটেড থাকে পড়াশোনায়, কতটা সিরিয়াস থাকে। তো এই জন্য এখন এই শরবতটা খেয়ে যাচ্ছে। আর বাইরে ভীষণ রোদ উঠে গেছে, বেশি বাজে না, বাজে মাত্র 11টা থেকেই মোটামুটি দেওয়া স্টার্ট হবে, তার আগে গিয়ে লাভ নেই। তো এখনই এতটা রোদ উঠে গেছে, তো ঘুরে আসি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বুকস নিয়ে বাড়ি এলাম, তো ব্যাগটা এত ভারী হয়েছে। এই যে দেখো, এই যে এত ভারী হয়েছে, আমি একা টেনে আনতে পারছি না। তখন আমার ওই গানটা মনে পড়ে গেছে, যে এই যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী। স্কুল থেকে বাড়ি এসে দেখি মেয়ে স্নান সেরে রেডি হয়ে আছে, কারণ তার নতুন বই আসবে, সে এখন সব বইগুলো দেখবে। তবে এই মজাটা কিন্তু আমাদেরও ছিল। আমাদের স্কুল থেকে বই দিত না, বুক লিস্ট নিয়ে বাবা বইয়ের দোকানে দিয়ে আসতো বা কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসতো। আর তখন আমরাও কিন্তু এই উৎসাহেই থাকতাম যে সব বইগুলো যখন নতুন আসবে তখন আমরা খুলে খুলে দেখব, কত যত্ন করে পড়ব। হয়তো বছরের মাঝখানে তত যত্ন থাকতো না, পড়তে পড়তে হয়তো 2-1টা পৃষ্ঠা এদিক ওদিক হয়ে যেত, তখন কিন্তু তার অন্যরকম। কিন্তু নতুন অবস্থায় কিন্তু তার যত্নই আলাদা। তাই মেয়েকে দেখছি যখন, আমাদের ছোটোবেলাটাও মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা বই খুলে খুলে দেখতাম, আর বইয়ের পৃষ্ঠাগুলো এত সুন্দর করে একদম নতুন অবস্থায়, এত ভালো লাগতো। তাই মেয়েকে দেখছি, ও প্রত্যেকটা বই এক একবার করে বের করে করে দেখছে, আর আমাকে তার সাথে সাথে দেখাচ্ছে, মাম্মা দেখো এই বইটা, এই বই হয়েছে এইবারে। ছোটোবেলার এই যে অনুভূতিগুলো, এগুলো সত্যি এক মানে অভাবনীয় অনুভূতি, যা বড় বয়সে এলে তখন মনে হয় যে না, সেই সময়টা খুব ভালোই ছিল। মেয়েকে দেখছি আর আমিও বসে বসে ভাবছি। এখানে আবার একটা টাই দিয়েছে, যেহেতু এবার ক্লাস 5 হয়েছে, তাই জন্য এবছরের টাইটা আর একটু অন্যরকম। ক্লাস 6 থেকে ওদের আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে, এই বছর অবধি ওদের 1 থেকে 5 অবধি একই ড্রেস। তবে টাইটা দেখলাম স্কুল থেকেই দিয়ে দিয়েছে। তাই সমস্ত ব্যাগটায় বের করে করে এক এক করে দেখছে, খুব মজা পাচ্ছে, আর তার সাথে সাথে দেখছে। দেখতে দেখতে ক্লাস 5 হয়ে গেল। এখনও মনে হয় এই সেদিন লিটিল লরিয়ালসে M1-এ ভর্তি করে দিয়ে এলাম। কীরকম দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেল, একদম যে 5-এ উঠে গেল, চোখের সামনে যেন সব মনে হচ্ছে। সত্যিই তাই, দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না?
তবে এবার আমিও তার সাথে সাথে বলছি, এত এক্সাইটমেন্ট নিয়ে বইগুলো দেখছো, পড়ার সময় কিন্তু মন দিয়ে পড়বে, তখন আবার বলবে না যে না এখন আর পড়তে ভালো লাগছে না। তাই শুনে হাসছে, কিছু বলছে না। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে এত রোদে আসার পরে মাথাটাও একটু যন্ত্রণা করছিল, তারপরে লাঞ্চ সেরে একটু শুয়ে পড়েছিলাম, তাই তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। এখন সন্ধেবেলা, মেয়েকে একটু দিচ্ছি দুধ আর চকোস। ওকে দেওয়ার পরে আমরা আবার একটু চা বানাবো, চা বানিয়ে আবার একটু চা খাবো। আজকে লাঞ্চটা যেহেতু একদম সিম্পল হয়েছিল, তাই ডিনারটা একটু ভালোভাবেই বানাবো এটাই ঠিক করেছিলাম। তবে যাই বানাই, আজ তো লুচি পরোটার মধ্যেই কিছু খেতে হবে, তাই পরোটা তরকারি আলাদা করে আর করব না, বানাচ্ছি একটু পনির পরোটা। পনিরটাকে আগেই গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা, ধনে পাতা, আর হচ্ছে তার সঙ্গে চাট মশলা। যার বাড়িতে একটু আম পাউডার থাকবে সে সেটাও দিতে পারে, তবে আমার কাছে ছিল না, তাই আমি চাট মশলাই দিয়েছি। তবে চাট মশলা দিলেও স্বাদটা খারাপ হয় না। আর অল্প পরিমাণ মতন একটু নুন দিয়ে, আর তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এই পনিরটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, তাহলে পনিরের মধ্যে মশলাগুলোও বেশ ভালোভাবে মিশে যাবে। আর এদিকে আমি আটা মাখা ছিল, আটা আর ময়দা মিশিয়ে মেখেছি, শুধু ময়দা মাখিনি, কারণ তাহলে লেচিতে পুরটা ভরে বেলতে অসুবিধা হবে, তাই আটা আর ময়দা মিশিয়ে মাখা। তার মধ্যে এবার আমি এক এক করে পুরগুলোকে ভরে নেব। এখানে আমি ডোগুলো রেডি করে নিয়েছি, এবার এক একটা ডোয়ের মধ্যে এইভাবে ডিপ করে নেব, করে পুরটা বেশ খানিকটা দেব, কারণ পুরের পরিমাণটা যতটা বেশি হবে পরোটার টেস্টটা কিন্তু ততটাই হবে। অনেক সময় জানো তো এগুলো ফাঁকিবাজি রান্নার মধ্যেও পড়ে যায়, তরকারি করো, পরোটা করো, এত কিছু করতে যখন এই গরমে ইচ্ছা করে না, তখন এইভাবে বানিয়ে নিলে খেতেও ভালো লাগে আর চটজলদি হয়েও যায়। এই যে আমি এখানে পুরটা একটু বেশি করে করেই দিচ্ছি, আর এর সঙ্গে একটু সস দিয়ে নিলে আর কিছু লাগে না। এই যে আমি এইভাবে স্টাফিংটা দিয়ে নিয়েছি, এবার দুদিকের মুখটা ভালোভাবে আটকে নিচ্ছি। এই দুদিকের মুখটা আটকে নিয়ে আবার ওই লম্বালম্বি যে মুখটা সেটাকেও দুদিক দিয়ে মুড়ে নেব, নিয়ে ভালোভাবে আবার হাত দিয়ে প্রেস করে ভালোভাবে আবার ডোটাকে বানিয়ে নেব। এমনভাবে বানিয়ে নিচ্ছি যাতে বেলতে গেলে একটুও পুর যাতে না বেরিয়ে যায়। এই যে এবার মুখটা বন্ধ করে নিয়ে ভালোভাবে আবার ডোটাকে গোল করে নিচ্ছি। তবে ডোগুলো কিন্তু একটু বড় বড় করেই করতে হবে, না হলে বেশি পরিমাণ পুরটা দেওয়া যাবে না। এই যে এরকম সাইজেরই আমার প্রত্যেকটা ডো হয়েছে। এই যে আমি আবার নেক্সটটা এইভাবে একইভাবে করে নেব, এইভাবে বাকি সবগুলোতেই আমি এইভাবে পনিরের পুরটা ভরে নেব। সমস্ত পুরগুলো ভরে আমার রেডি করা হয়ে গেছে ডোগুলো। এবার আমি এক এক করে এইভাবে বেলে নিচ্ছি, চারিদিক দিয়ে বেলে নেব, একটা দিকে শুধু প্রেস করব না, একটা জায়গায় প্রেস করলে তখন পুরটা বেরিয়ে যাবে। এইভাবে বেলে নিলে পুরটাও চারিদিকে ছড়িয়ে পড়বে, আর বেলাটাও খুব সুন্দরভাবে হবে, একটুও পুর বাইরে বেরোবে না। এবার আমি আগেই তাওয়াটা চাপিয়ে নিয়েছিলাম ওভেনে, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি এবার এরকম একটা একটা করে পরোটা এইভাবে আমি ভেজে নেব। আমি বাটিতে একটু তেল আগে থেকেই নিয়ে নিয়েছি, আর চামচে করে এইভাবে চারিদিকে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি, আর ভালো করে চেপে চেপে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে কমানো, কারণ গ্যাসের ফ্লেমটা যদি বেশি বাড়ানো থাকে তাহলে কি হবে, পরোটাটা অতিরিক্ত পুড়ে উঠবে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই বানিয়ে নেব। এখানে আমার আর একটুখানি করে নিলেই এই পরোটাটা রেডি হয়ে যাবে। বারবার উল্টে পাল্টে এইভাবে ভাজলে পরোটার প্রত্যেকটা জায়গা ভালোভাবে ভাজা হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে না। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। বানানোর পরে প্রত্যেকেই রিভিউ দিয়েছিল খেতে খুব ভালো হয়েছে, কারণ স্টাফিংটা ভিতরে অনেকটা করেছিল বলে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে, টাটা।